হয়ে উত্তর দিল। কেমন আছেন? মিনিট খানেক পর উত্তর এলো। আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কে? প্রশ্নটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নম্রতার। আইডিতে এত বড় বড় করে লেখা নম্রতা মাহমুদ, তবুও চিনতে পারছে না। আজব। নম্রতা নিজেকে যথাসম্ভব শান্ত করে লিখল, আমি নম্রতা মাহমুদ। তা জানি, কিন্তু নম্রতা মাহমুদ নামে কাউকে মনে পড়ছে না, দুঃখিত। অপমানে সারা শরীর রিরি করে উঠল নম্রতা। কিন্তু কি আর করার, ইট্টি মারলে ফাটকেলটি তো খেতেই হবে। নম্রতা অ্যাসাইনমেন্টে থাকা আরফানের সইসহ পেস্ট্রির ছবি তুলে সেন্ড করলো। নিচে লিখলো, এই অ্যাসাইনমেন্টটা যার সেই। ও, তো কি চাই? নম্রতার শরীরে যেন আগুন লেগে গেল। কি চাই মানে? এটা কেমন ভদ্র ব্যবহার? বেটা ফাজিল, আমি তোর মাথা চাই, দিবি মাথা? রাগে টকবক করতে থাকা নম্রতা এবার আর রিপ্লাই দিল না। ব্লক অপশনে গিয়েও ফিরে এলো। মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই। নম্রতারও এখন ভয়ানক বিপদ। কাল 11টার মধ্যে সাইন না পেলে সর্বনাশ। অতএব এই রাগ ক্ষোভকে পাত্তা দিলে চলবে না। আপাতত নেতিবাচক অনুভূতিগুলোকে বস্তাবন্দি রাখতে হবে। সাইনটা নেওয়ার পর না হয় এক আচ্ছা শিক্ষা দিবে একে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল, নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলো। তারপর লিখলো, আসলে আপনাকে সরি বলার ছিল সকালের ব্যাপারটার জন্য। আই এম এক্সট্রিমলি সরি স্যার। স্যার? শালা থেকে ডিরেক্ট স্যার? গুড ইমপ্রুভ। তো সরি কেন? কি হয়েছিল সকালে? নম্রতার রাগ এবার আকাশ ছিল। ফোনটা টেবিলের উপর ফেলে রেখে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। এত ভাব, কিসের এত ঢং এই লোকের? নিজেকে ভাবেটা কি লোক? রাজা মহারাজা? কথা বলার কি বাঝাজ! উফ, অসহ্য। নম্রতা 5-10 মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম, কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুব। তাই অন্যমনস্কভাবে হঠাৎই দুটো উইয়ার্ড শব্দ বেরিয়ে গেছিল খুব মুখ থেকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছা করে বলিনি, আর না আপনাকে উদ্দেশ্য করে বলেছি, কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বলেছিলেন? আই মিন, হঠাৎ বেরিয়ে আসা উইয়ার্ড শব্দ দুটো কি ছিল? আমার ঠিক মনে পড়ছে না। রাগে নম্রতার ফর্সা আর নাক লাল রং ধারণ করলো। বাঘিনীর মতো ফুসতে ফুসতে ঢকঢক করে বোতলের পুরো পানি সাবার করলো। ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চেয়ার পা গুটিয়ে বসলো। প্রচন্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার। পেট জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলোকে হাত কোপা করে আবারও ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার উপর ক্যাটক্যাটের শব্দ তুলে ঘুরে চলেছে পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখায় বাতাসা থেকে শব্দই পাওয়া যাচ্ছে বেশি। খালি কলসি বাজে বেশি টাইপ অবস্থা। কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতা চোখ বুজে জোরে জোরে দম নিল। ওই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ানক থেকে ভয়ানক ফাজিল। ইচ্ছে করে ছ্যাঁচড়ামো করছে। বেয়াদব। এইসব বেয়াদব নিয়ে হাসপাতাল ভরে থাকলে রোগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায়? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়েও এদের ছ্যাঁচড়ামো ফাজলামো শুরু হয়ে গিয়েছে। নম্রতাকে যেমন সব জেনে শুনে জিজ্ঞাসা করছে ওই হঠাৎ বেরিয়ে যাওয়া উইয়ার্ড শব্দ দুটো কি, ঠিক তেমনি অপারেশন বাদ দিয়ে রোগীকে জিজ্ঞাসা করবে, আপনার এই উইয়ার্ড রোগের পেছনে কারণ কি? বিশ্লেষণ করুন তো শুনি। নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। এখন কি উত্তর দেবে সে? উফ, ভাল লাগে না। নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখলো, নেতিবাচক বিষয়গুলো মনে না থাকাই ভালো, সেগুলো মনে না করিয়ে দেয়া আরো ভালো। আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম। আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করে নিন। ক্ষমা করা মহৎ গুণ। তাই নাকি? কে বলেছে? সবাই বলে। তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আজকাল মানুষ নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে, আর আপনি ওই ছোট্ট দুটো শব্দের জন্য আস্ত একটা সরি অ্যাকসেপ্ট করতে পারবেন না। বেশ কিছুক্ষণ পর উত্তর এলো, আপনি খুবই হিপোক্রেট মহিলা। নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই, ঠিক? হিপোক্রেট শব্দটা শুনতেই নম্রতার মিলিয়ে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় সাহস! এই লোক নম্রতাকে হিপোক্রেট বলে? নম্রতাকে? রাগে হাত পা কাঁপছে নম্রতার, মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত শয়তান, অসভ্য। যে কুক্ষণে এই লোকটাকে নক করতে গিয়েছিল সেই কুক্ষণটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার। ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে, বেটা তুই হিপোক্রেট, ম্যানারলেস, নাও গো টু হেল। কিন্তু বলা যাচ্ছে না। এহেন অপমান সহ্য করা যাচ্ছে না। রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা।
তারপর আরফানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উত্তর দিল। অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে। ইটস এমার্জেন্সি, প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তার থেকেও সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায়। 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ। কৃতজ্ঞ থাকবো। নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখল, কালকেই জমা দিতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে। প্লিজ স্যার। 10:30টায় চলবে? চলবে চলবে। বেশ, আসবেন 10:30টায়। নম্রতা হাঁপ ছেড়ে বাঁচল। ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তায় খেলে গেল। এই বেয়াদব লোকটিকে শুকনো কথায় ছাড় দিলে তো চলবে না, ভয়ানক কিছু ভাবতে হবে। এই লোককে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতা। বিশাল যন্ত্রণা। ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ঘাটছিল নীরা। তার পাশের সেলফ থেকে সাইকোলজির উপর কোনো একটা বই খুঁজছিল অন্তু। অন্তুর চোখ মুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হাঁ হো ছাড়া কথা বলছে না সে। নীরা খেয়াল করেছে, নম্রতা ছোঁয়াদের সাথে হাসি মুখে কথা বলে, নীরার সাথে এমন নিষ্ঠুরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অন্তু বই হাতে কোনার একটা টেবিলে চেয়ার টেনে বসলো। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তুর পাশের চেয়ারটাতে বসলো। অন্তুর গায়ে কালো রঙের পাতলা টি শার্ট, ছিমছিমে কালো গায়ে কালো রংটা বেশ মানিয়েছে। পরিপাটি চুল আর শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে। নীরা গলা খাকারে দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু অন্তু ফিরেও তাকালো না। গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো। নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস? অন্তু চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, আমাকে বলছিস? এখানে আর কেউ আছে? অন্তু তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি বেরিক থাকার কথা ছিল নাকি? এভাবে কথা বলছিস কেন? অন্তু বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো, ভারী অবাক হয়ে বলল, কিভাবে কথা বলছি? কেমন ঠেস মারা কণ্ঠে কথা বলছিস, শুনতে খারাপ লাগছে। খারাপ লাগলে যে যে পড়ে কথা বলতে আসছিস কেন? তুই 2 দিন যাবৎ খুব রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অন্তুর চোয়াল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের কোনো এর নিচে শক্ত করে চেপে ধরলো। হ্যাচকা টানে নীরাকে নিজের দিকে এনে রক্তলাল চোখে তাকালো। তপ্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর আদর কল থেকে কথা বলতে হবে, এমন কোনো চুক্তি ছিল নাকি আমার? অন্ত হাত ছাড়, লাগছে। অন্তুর হাতের থাবা আরো খানিকটা শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আমারও লাগছে। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই, আমি তো অভিযোগ করি না। তাহলে তোরা তো হাসপাস কেন? ছাড় অন্তু। আমাকে ভালোবাসিস না কেন? অন্তু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি, বল কেন ভালোবাসিস না আমায়? কেন, কি করলে ভালোবাসবি? বিরক্তি আর রাগে চোখ মুখ কুচকে এলো নীরার। ঝাড়ি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, জোর জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না, এখন কি জোর করে ভালোবাসাবি আমায়? এতটা নিচে নেমেছিস তুই? অন্তু এবার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। ইচ্ছে করেই হাতের বাঁধনটা শক্ত করলো সে। রাগান্বিত মস্তিষ্ক নীরাকে কষ্ট দিতে চাইলেও শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠল না। হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসিয়ে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছিয়ে ঘুরিস কেন? হ্যাঁ, খবরদার আশেপাশে আসবি না আমার। নীরা হতভম্ব চোখে অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টসটসে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অন্তু সত্যি কথাটাই বলল, তাকে সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারলো। কণ্ঠে আটকালো না, নীরা কি সত্যি এত সস্তা? নীরার বুকের ভেতর উতলে উঠল কান্না। বইটা টেবিলের উপর রেখে সেলফের এক কোনায় গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অন্তুর কথাগুলো ঘুরে ফিরে কানে এসে বাজছে। নীরা দুহাতে মুখ ঢেকে ডুকরে উঠে পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। ওড়নার আঁচল কামড়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দ অশ্রু বিসর্জন করে। মনে মনে খুব করে কামনা করে সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয়, খুব জলদি মরণ হয়। এই সাংসারিক টানাপোড়ান, পরিবার আর মান সম্মানের চিন্তায় অস্থির হয়ে থাকার চেয়ে মরণটা কি সহজ নয়? সুন্দর ঝকঝকে সকাল, আকাশে ছড়ানো ছিটানো শুভ্র মেঘমালা, উজ্জ্বল সোনালী রোদে ঝলমল করছে পুরো শহর। নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে পায়চারি করছে, হাতে অ্যাসাইনমেন্ট। সাদা নীল সালোয়ার কামিজ আর ঘন খোলা চুলে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নম্রতা পায়চারি থামিয়ে ঘড়ি দেখলো 10:29। ঠোঁটে ঠোঁট চেপে দরজার দিকে উকি দিল নম্রতা। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাংলা পাতলা ছেলেটা বিরক্ত কণ্ঠে বলল, নম্রতা মাহমুদ কে? নম্রতা কপাল কুঁচকে বলল, আমি।
স্যার, আপনাকে ভেতরে যেতে বললেন, ভেতরে যান। নম্রতা মাথা হেলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে ঠিকঠাক 10টা 30। দুই হাতে অ্যাসাইনমেন্টের ফাইলটা চেপে ধরে ঠোঁট উল্টালো নম্রতা। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, ব্যাটা দেখি বহুত পাঞ্চুয়াল। দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ছাড়লো নম্রতা। মন থেকে সব রকম ভাবনাকে উড়িয়ে দিয়ে মন ও মস্তিষ্ককে শান্ত করলো। তারপর ধীর হাতে দরজা খুলে ভেতরে উকি দিল। আসতে পারি? আরফান গভীর মনোযোগে সামনে রাখা ফাইল ঘাটছিল। দুই ভ্রুর মাঝখানে হালকা কুচকানো, গায়ে গাঢ় নীল শার্ট, কবজির উপর সাদা চকচকে ব্র্যান্ডেড ঘড়ি। নম্রতার প্রশ্নে চোখ তুলে তাকালো আরফান। কুচকে থাকা ভ্রুজোড়া সোজা করে গমগম কণ্ঠে বলল, আসুন। নম্রতা দরজাটা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতেই বিচলিত হয়ে পড়ল নম্রতা। আরফান প্রথম থেকেই ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। আরফানের ঠান্ডা গম্ভীর দৃষ্টি নম্রতাকে ক্রমেই বিভ্রান্ত করে দিচ্ছে। ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকায়। ঠান্ডা মায়া ভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায়। চোখ ফেরাতে দেয় না, ভাবতে দেয় না। চিন্তাগুলোকে করে দেয় এলোমেলো। ভারী টেবিলটার ঠিক সামনে গিয়ে দাঁড়ানোর পর নম্রতা উপলব্ধি করলো উজ্জ্বল শ্যাম বর্ণের এই অসভ্য পুরুষটিকে আজ ভালো দেখাচ্ছে। নাকের ডগায় ঝুলে থাকা গাম্ভীর্যটাই যেন তাকে পরিপূর্ণ পুরুষ করে তুলেছে। নম্রতা টেবিলের সামনে দাঁড়াতেই গমগম কণ্ঠে বলল আরফান। বসুন। নম্রতা জানে না কেন আরফানের এই ছোট্ট কথাতে চমকে উঠল। গলা শুকিয়ে এলো। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে হঠাৎই নিজেকে শক্ত ও স্বাভাবিক করে তুলল সে। মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো। আরফান চেয়ারে ঠ্যাস দিয়ে নম্রতার দিকেই তাকিয়েছিল। ঘাড়টা হালকা কাত, দৃষ্টি গভীর ও শান্ত। নম্রতা ছোট্ট শ্বাস ফেলে বলল, হ্যালো স্যার। আরফানের ঠোঁটের কোনায় হাসি দেখা গেল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার অ্যাসাইনমেন্ট? অপমানে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। আরফান আর ঝামেলাহীনভাবে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, কমপ্লিট। আর কিছু? নম্রতা মাথা নেড়ে না জানালো। অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে নিতেই গম্ভীর কণ্ঠে বলল আরফান, তাহলে আসুন, আমার এখন ব্রেকফাস্টের সময়। একটু পর রাউন্ডে যেতে হবে। নম্রতা ব্যতিব্যস্ত হয়ে উঠতে গিয়েও হঠাৎই থমকে গেল। কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেয়ালটার দিকে তাকিয়ে রইল। কপালের ওপর পড়ল চিন্তার ভাঁজ। আরফান ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা জিহবা দিয়ে উপরের ঠোঁট ভিজিয়ে নিয়ে আরফানের দিকে তাকালো। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল। বলুন। নম্রতার অস্বস্তি আরো বাড়ল। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নম্রতাকে। মেয়েটা একটু কেমন যেন, অদ্ভুত খ্যাপাটে আর পাগলাটে। আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল, কি হলো বললেন না? নম্রতা আমতা আমতা করে বলল, আপনার বন্ধু নিশাদ সম্পর্কে প্রশ্ন করেছিল। আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল, নিশাদ সম্পর্কে কি প্রশ্ন আপনার? আপনি নিশাদকে চেনেন? নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে। পরের প্রশ্নটা করতে গিয়ে জিহবা ভারী ভারী লাগছে। আচ্ছা, সত্যি কি নিশাদী নম্রতা সে? আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে? নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করলো, হয়তো চিনি। আচ্ছা, উনি কি খুব পড়াকু? ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার? আরফান অবাক হয়ে বলল। হ্যাঁ, কিন্তু কেন? নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল, উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন, তাই না? আরফান সরু চোখে তাকালো। পর মুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঠ্যাস মারা কণ্ঠে বলল, ওয়েট ওয়েট, প্রেমে টেমে পড়েছেন নাকি নিশাদের? হো, গ্রেট। আপনার জন্য অসম্ভব কিছুই না। আরফানের কথায় অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুনল। মুহূর্তে রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে গিয়ে বিবর্ণ হয়ে উঠল চারপাশ। ধেবে থাকা আর রাগটা ফুস করে উঠল। চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা, আসলে যে যেমন তার কাছে পৃথিবীর সবার চরিত্রই তেমন। কথা আছে না, সাপের হাঁচি বেদে চেনে। আসছি ডক্টর রফশান আলম স্যার। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না নম্রতা। এই লোক নিজেকে ভাবেটা কি, প্রিন্স চার্মিং নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? সামান্য ডাক্তারি ডিগ্রি অর্জন করে এত অহংকার! কিন্তু এ কি? নম্রতার রাগে ফুঁসতে থাকা মস্তিষ্ক হঠাৎই কেমন শান্ত হয়ে গেল।
পেশিগুলো বেয়ে নেমে গেল অদ্ভুত এক শীতলতা। সচেতন মস্তিষ্কে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন, একটাই চিন্তা। নিশাদ ঘন ঘন লাইব্রেরিতে যেত, পড়াকু ছিল, গুছিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট। তবে কি এই সেই পুরুষ, নম্রতার কল্পনার কল্পপুরুষ? কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা? কোথায় থাকে সে? নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার? 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো নম্রতা। হাতে নীরা আর ছোঁয়া। নীরার চোখ মুখ থমথমে, ফর্সা নাকে জগালাল, চোখ দুটিও খানিক ফোলা। ছোঁয়া নম্রতার আড্ডার আসরে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা। নম্রতাও খানিকটা চিন্তিত, অবিশ্রান্ত। ক্যান্টিনে সুস্বাদু চা আজ তেতো বিশ্রী, আড্ডাও জমছে না। চারিদিকে কেমন বিষণ্ণ উদাস ভাব। অন্তু ক্যাম্পাসে ছিল, কিন্তু নানা চাল বাহানায় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছে 1 ঘন্টা 2 হলো। রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত, আর নাদিম ব্যস্ত টিউশনিতে। নম্র বিষণ্ণ মুখ নিয়ে টেবিলে মাথা টেকিয়ে শুয়ে রইল। মনটা খুব পোড়াচ্ছে তার, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে ভস্ম হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী। তার যে লোকটাকে চাই চাই, বছরের পর বছর জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলোর জন্য হলেও তাকে চাই। এমন বিষণ্ণ মৃদুল পরিবেশে দমকা হাওয়ার মতো উড়ে এলো নাদিম। গিটার আর ব্যাগটা ধুম করে টেবিলের উপর রেখে চেয়ারে গা এলিয়ে হাঁপাতে লাগলো। গরমে দরদর করে ঘামছে তার শরীর। হলুদ শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে গায়ে। একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রং ধারণ করেছে। নাদিমের হঠাৎ আগমনে চমকে উঠল নম্রতারা। ছোঁয়া কোল্ড ড্রিঙ্কস এর ক্যান হাতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নাদিম বিদ্যুৎ বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কস এর ক্যান। এক চুমুকে সবটা শেষ করে ভারী আয়েসি কণ্ঠে বলল, বালের লোকাল বাস জীবনটারে মাইক বানাইয়া ছাইরা দিয়েছে একদম। সালার যেদিকে তাকাই শুধু দুর্গন্ধ। এই গরমের দিন এত ঘষাঘষি করে বাসে উঠতে মন চাই। সালার বইটা আঙ্কেল গুলো তো আরেক সরকার। এমন ভাবে শরীরের ওপর পরে মনে হয় না নয়া প্রিজ জাগছে। রিডিকিউলাস, মনটাই চাই পাল। নাদিমকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল ছোঁয়া। রণচণ্ডী রূপ নিয়ে বলল, তুই আমার কোল্ড ড্রিঙ্কস খেলি কেন? আমি মাত্রই কিনে আনলাম বোতলটা। ফাজিল একটা অসভ্য। আর এসব কি ভাষা কথা বলিস তুই? ন্যূনতম ব্যক্তিত্ব বোধ নেই তোর? ছি, আমার জাস্ট ঘেন্না লাগে। নাদিম ড্যাম কেয়ার ভাব নিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে বলল, আর একটা ব্যক্তিগত মারাইতে আইছে। তোর ওই প্রফেসর বাপরে গিয়া ব্যক্তিগত জ্ঞান দে গাবাল। আমার সামনে আজাইরা ঢং মারাইতে আসবে না। এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঞ্জন। নাদিমের পাশের চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসলো। শার্টের উপরে 2 বোতাম খুলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল, প্রচন্ড গরম আজ, আমি বোধহয় লেট। পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম, মেয়েটা অসুস্থ। তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুচকালো। বন্ধুদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এমন তো কই রে? নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে। দক্ষ হাতে টুংটাং সুর তুলেছে একের পর এক। রঞ্জন খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো। নম্রতা হেসে বলল, দোস্ত, তোরে তো গরমের দিনেও হ্যাপি হ্যান্ডসাম লাগছে রে। তুই আমার বন্ধু না হলে আমি তোর প্রেমে পড়ে যেতাম। রঞ্জন সামনে রাখা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে হাসলো। চোখ টিপে বলল, আর তুই আমার বান্ধবী না হলে আমি তোর বিয়ে করে ফেলতাম। আহা সুন্দরী বউ। রঞ্জনের কথায় সামনে থাকা খাতাটা ছুঁড়ে মারলো নম্রতা। নাদিম গিটার বাজানো থামিয়ে দাঁত বের করে হাসলো। ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল, আর তোমার পূজা, তোমার এই অ্যাঙ্গেলে পূজা করতো মামা। নাদিমের কথায় হেসে ফেললো সবাই। হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঞ্জন। তুই ঠিক আছিস নিরু? চোখ মুখ এমন লাগছে কেন? নীরা হাসার চেষ্টা করলো, দৃঢ় কণ্ঠে বলল, আমার কি হবে, ঠিক আছি। সবার চোখ এবার নীরার দিকে আটকে গেল। নাদিম টেবিলের উপর ঝুঁকে পড়ে বেশ খেয়াল করে দেখলো। চোখ মুখ বিকৃত করে বলল, জামাই ময়রা গেছি নাকি রে? কাঁদছিস মনে হইতাছে। চোখ নাক লাল কেন? জামাই মরলে কান্দাল লাগবো? আমরা আছি না, দরকার পড়লে আরেকটা জামাই ধৈরা আনবো দিন। প্যারা কেন? নাদিমের কথায় হেসে ফেললো নীরা। চোখ নামিয়ে বলল, শরীরটা একটু খারাপ লাগছে। নম্রতা তাড়াহুড়ো করে নীরার কপালে হাত রাখলো। কপাল কুচকে বলল, জ্বর টর তো নেই, কি হয়েছে বলতো? কাঁদছিস কেন? নম্রতার কথার মাঝেই বন্ধুদের আড্ডা এসে পৌঁছালো অন্তু। মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসলো। নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কাঁদিনি তো? কথাটা শুনে চোখ তুলে তাকালো অন্তু। টিস্যু দিয়ে চোখ মুখ আর ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, কেটে কেটে মরে যাওয়ার মতো কি হয়েছে? হ্যাঁ, আশেপাশের মানুষ কেটে কেটে অমাবস্যা নামায় ফেলছে দেখছি। নাদিম গিটারে দ্রুততর টুন বাজিয়ে বলল, উক্ত মহিলার জামাই ইন্তেকাল ফরমাইতেছেন। তাকে অতি শীঘ্রই একটা জামাই গিফতায়াতে হইব। এই মহান কাজের জন্য
তোমরা তৈরি না? সবাই টেবিলে হাত বাজিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়েস। নীরা সামনে থাকা বইটা নাদিম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।